বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে নেওয়া হবে বিদেশে। তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে দেওয়া হবে ট্রাভেল পাস। বিডিআর হত্যায় গ্রিন সিগন্যাল ছিল শেখ হাসিনার। দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মিলেছে বিদেশি শক্তির সম্পৃক্ততা। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা কমিশনের। একই দিনে নির্বাচন ও গণভোটের আদেশ বাতিল করে নতুন গেজেট দাবি জামায়াতের। নির্বাচনের পরিবেশ নিয়ে হতাশ এনসিপি, মতভিন্নতা ভুলে ঐক্য চায় বিএনপি। মেট্রো রেলের ছাদে উঠে পড়লেন দুজন, একজনকে নামানো হলেও দৌড়ে পালান আরেকজন। বন্ধ হয়ে যায় শেষ 2 ঘন্টার চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোমবার চালু থাকবে সেবা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেরসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। রোববার রাতে তার শারীরিক অবস্থা পর্যালোচনায় বৈঠক করে মেডিকেল বোর্ড। এভারকেয়ার হাসপাতালে দলীয় প্রধানকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্দুল আওয়াল মিন্টু জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো, তবে মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে নেওয়া হবে বিদেশে। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিতে রোববার দিনভর হাসপাতালের সামনে আসেন তার শুভানুধ্যায়ীরা। তাদের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই। এখানে যারা ডাক্তার আছে তারা এবং বিভিন্ন দেশ থেকে ডাক্তারদের পরামর্শ নিয়ে ওনার চিকিৎসা চলছে। দল মত নির্বিশেষে সকলের উচিত তার জন্য দোয়া করা। বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাতে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে হাসপাতালে যান তার এপিএস মোহাম্মদ সাগর হোসেন। পরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বরাতে সাগর হোসেন জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মহামান্য রাষ্ট্রপতি আজকে আমাকে সশরীরে পাঠিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এখন কি অবস্থায় আছেন তার সবশেষ খবরাখবর নেওয়ার জন্য। ডক্টর জাহিদ জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তার তবে কিছুটা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে। রাতে বেগম জিয়াকে দেখতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জানান, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে পরবর্তী করণীয় ঠিক করছে মেডিকেল বোর্ড। বিএনপি নেত্রীর সুস্থতায় দেশবাসীর দোয়া চান জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বেগম জিয়াকে দেখে এসে গণমাধ্যমে জানান, কঠিন এই সময়ে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সহযোগিতা করবে সরকার। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে উনি সুস্থতার সাথে আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা যাতে এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তর যেটা ঘটতেছে বাংলাদেশে, এই সময়টাতে যাতে ওনাকে পাই, উনি যাতে থাকেন, তাহলে হয়তো বাংলাদেশে একটা স্মুথ ট্রানজিশন হবে। সরাসরি কোনো সহযোগিতা করা হবে কিনা তারেক রহমানকে আনার জন্য? কেন, এটা তো বেসিক কাজ রাষ্ট্রের। 30 দেশের সকল মানুষকে যেমন ভালোবাসেন, দেশের মানুষও তাকে দলমতের ঊর্ধ্বে উঠে আপন মনে করেন। আমরা মনে করি রাজনীতির গণতন্ত্রের উত্তরণে একটি নতুন বাংলাদেশের বিনির্মাণের এই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘ হায়াত আমাদের রাজনীতি দেশের জন্য প্রয়োজন। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে আজকে আমরা দোয়া নফল ইবাদতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি। মেডিকেল বোর্ড তখন সিদ্ধান্ত নেবে পরবর্তী কি ব্যবস্থা নেবে। তবে যতটুকু আমরা কথাবার্তা বলে বুঝলাম ওনার অবস্থা আগের মতোই, তবে একটু ইমপ্রুভ, কিন্তু আগের মতোই। এবং তাছাড়া ওনাকে দেশি বিদেশি ডাক্তার যেখানে যাদেরকে সংযুক্ত করা যাচ্ছে সবাইকে সংযুক্ত করা হয়েছে। বেগম জিয়ার খোঁজ নিতে হাসপাতালে ছুটে আসেন ক্রিকেটার তামিম ইকবালও। উনি দেশের জন্য কত কিছুই করেছেন, উনি এখন অসুস্থ। আমি এটাই আশা করব আর রিকোয়েস্ট করব সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালিভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এর আগে দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং
তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় বিএনপির বিজয় দিবসের র্যালির কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। এই কর্মসূচিটি স্থগিত রাখছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিতে চাইলেও সরকার সহযোগিতা করবে। আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে আসার উপর নির্বাচন গ্রহণযোগ্যতা নির্ভর করে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময়ে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছেলে তারেক রহমান দেশে ফেরা নিয়ে তার ফেসবুক স্ট্যাটাস রাজনীতির পাশাপাশি এখন কূটনীতির ময়দানেও আলোচনার বিষয়। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কূটনীতিক সাংবাদিক প্রতিনিধিদের সংগঠন ডিক্যাবের আলাপনে উঠে আসে প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই। তার দেশে ফেরা নিয়ে মন্ত্রণালয় বা দূতাবাসের কাছে নেই কোনো তথ্য। তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে ওয়ান টাইম ট্রাভেল পাসের ব্যবস্থা করা হবে বলেও জানান তৌহিদ হোসেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে। আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নাই। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের দেশে আসার উপর নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে না। উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয় না। নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা অন্যান্য আরো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করবে। সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল একটা ফ্যাক্ট এটা, যে আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকবে না। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিতে চাইলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব। দিল্লির সঙ্গে ঢাকার উষ্ণ সম্পর্ক শুধুমাত্র দুদেশের সরকারের মধ্যে ছিল, জনগণের মধ্যে নয়। উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার একটি ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, শুধু একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত, গ্রিন সিগন্যাল ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পুরো ঘটনার সমন্বয় করেন শেখ ফজলে নূর তাপস। সম্পৃক্ততা ছিল তৎকালীন সেনাপ্রধান মইনিউ আহমেদেরও। রোববার রাতে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্ত কমিশনের প্রধান আরও জানান, হত্যাকাণ্ডে বিদেশি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আড়াই মাসের মধ্যে 2009 সালের ফেব্রুয়ারিতে বিডিআর সদর দফতরে ঘটে নারকীয় হত্যাযজ্ঞ। প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা। এই হত্যাযজ্ঞের বিচার শুরু করে শেখ হাসিনার সরকার। তবে ঘটনার নেপথ্যে থাকা মূল চরিত্রদের আড়াল করার চেষ্টা নিয়ে তৈরি হয় সমালোচনা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান। প্রতিবেদন অনুযায়ী বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত। প্রধান সমন্বয়কারী শেখ ফজলে নূর তাপস। মিলেছে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততাও। পরে স্বাধীন কমিশন প্রধান জানান, বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা সরাসরি জড়িত। তৎকালীন সেনাপ্রধান মইনিউ আহমেদ, ডিজিএফআই প্রধানও সম্পৃক্ত। এই বাহিনীটাকে দুর্বল করার জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল, এবং এই কাজগুলোকে ডালভাতের কর্মসূচি, তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে, এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে। এটা একদিনে হয়নি, একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে। যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন, বিভিন্ন
ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে। আরও জানান বিডিআরকে দুর্বল করতেই হত্যাযজ্ঞে জড়িত হয় ভারত। দেশটির কাছে জবাব চাওয়ার সুপারিশ করা হয়েছে। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। ভারত যে জড়িত সেই ব্যাপারে আমরা সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জবাব চাওয়ার জন্য। ভবিষ্যতে বাহিনীগুলোতে হত্যাযজ্ঞের মতো ঘটনা এড়াতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। মানে অপরাধে তারা জড়িত। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। একই দিনে নির্বাচন ও গণভোটের আদেশ বাতিল করে নতুন গেজেট চায় জামায়াত সহ 8 দল। রাজশাহী বিভাগীয় সমাবেশে দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। আলাদা আয়োজনে দলটির আমির বলেন, জামায়াত সরকার গঠন করলে কোনো দাবি নিয়ে রাস্তায় নামতে হবে না। গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে রাজশাহীতে একই মঞ্চে জামাত সহ সমমনা 8 দলের শীর্ষ নেতারা। সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট সাধারণ মানুষ চায় না। এ বিষয়ে আদেশ বাতিল করে নতুন গেজেট বা প্রজ্ঞাপন জারির দাবি জানান তিনি। একই দিনে গণভোটের কথা বলেছেন। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন। সরকারের আদেশ, সরকারের তৈরি করা গেজেট, এটা তো ওহির বাণী, কোরআনের বাণী না, এটা আপনারা কারো পরামর্শে করেছেন। এই গেজেটকে পরিবর্তন করতে হবে। এদিকে সকালে রাজধানীতে এক সেমিনারে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কিছু খারাপ রাজনীতিবিদদের কারণে দেশ পিছিয়ে পড়ে, তাদের মূল ধরে টান দিতে হবে। জামাত সরকার গঠন করলে কোনো দাবি নিয়ে আন্দোলন করতে রাস্তায় নামতে হবে না। অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই, সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। এ সময় কমিউনিটি ক্লিনিকের 200 কর্মীর মধ্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন তিনি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। মাঠ পর্যায়ে এখনও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি বলে মনে করছে জামায়াত ও এনসিপি। আর মতভিন্নতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির। রাজধানীর সিডাপ মিলনায়তনে সেমিনারে এসব কথা বলেন দলগুলোর নেতারা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনো পরিবেশ সৃষ্টি নিয়ে ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। 20 দিন আগে আপনি রিপোর্ট দিলেন যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তো এখন 20 দিন পরে আমি কিন্তু স্বাভাবিকভাবে জানতে চাইবো যে আপনি তাকে কতটুকু কমিয়ে এনেছেন। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। পলিটিক্যাল কালচার এখন সিটি কর্পোরেশন আইসা যে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে, সিটি কর্পোরেশনের তো টাকা দিছি আমরা সবাই, সে কি আব্বাস ভাই আর হেলাল ভাই পোস্টার লাগানোর জন্য পেইড করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো সন্তুষ্ট নয় গণ অধিকার পরিষদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সরকারের নিরপেক্ষতা শুরুতে যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন, এই পদধারী নেতাদেরকে, তারা এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে, নির্বাচনটা আর করতে পারবেন না। নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে, আমি অন্তত এটা বিশ্বাস করি না। অন্যদিকে ডক্টর বদিউল আলম মজুমদার রাজনীতিকে ব্যবসা ও পেশি শক্তির হাতিয়ার মন্তব্য করে বলেন, শুধু সুষ্ঠু নির্বাচন করেই টেকসই গণতন্ত্রের পথ উত্তরণ সম্ভব নয়। ক্ষমতার সাথে যাদের কাছেই যুক্ত আছে, আমরা যদি এই বিষয়ে যদি নজর না দেই এবং এর সাথে দুর্বৃত্তায়ন, দুর্নীতি এগুলো সম্পৃক্ত, তাহলে কিন্তু আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন পাবো, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ হওয়ার পথটা আগামী নির্বাচন সুষ্ঠু আয়োজন করতে হলে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, অস্ত্র পেশি শক্তি, অবৈধ অর্থের ছড়াছড়ি বন্ধ করে নির্ভয়ে ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ও গণভোট একসঙ্গে করতে একটি ভোট কক্ষে 2টি গোপন বুথ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচন সংশ্লিষ্ট 34 মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান ইসি সচিব। ভোট গ্রহণের সময় বাঁচাতেই মক ভোটিংয়ের পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো। তবে ভোট কেন্দ্র কিংবা ভোট কক্ষ বাড়াতে চায় না কমিশন। নির্বাচনের দায়িত্ব পালনকারীদের ভাতা বাড়ানো হয়েছে। এছাড়া 1 মাস ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকালকার মক যে ভোটিংটাতে আমাদের এক্সপেরিয়েন্স, যেটা তো এখনও পর্যন্ত প্রাথমিক তথ্য পর্যালোচনায় বলছে যে আমাদের ভোট কেন্দ্র বাড়ানোর হয়তো লাগবে না।
কিন্তু প্রত্যেকটা কক্ষের ভিতরে গোপন কক্ষ যেখানে আমরা ব্যালটে সিল লাগাই সেইখানে একটা চিন্তা করা হয়েছিল প্রথমে, এখন হয়তো দুটো, এবং সে কারণে কিছু বাজেট বাড়বে। আইনবিধিতে কোনো সংস্কার লাগবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অতীতে প্র্যাকটিসে ছিল কিনা, আমি তো গত 15 বছর ভোট দিই না, আমি বলতে পারবো না। সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদে 2 ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ডিএমটিসিএল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সচিবালয় স্টেশনে মেট্রো রেলের 2টি কারের মধ্যবর্তী স্থানে 2 ব্যক্তি উঠে পড়েন। একজনকে নামানো হলেও দৌড়ে পালিয়ে যান আরেকজন। এ ঘটনায় রোববার রাত 8টা 5 মিনিট থেকে বন্ধ হয়ে যায় অবশিষ্ট সময়ের জন্য মেট্রো রেল চলাচল। তবে সোমবার যথাসময়ে মেট্রো রেল চলাচল করবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। জুলাই অভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়া শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। এদিকে খারিজ হয়েছে অভিযোগ গঠনের রিভিউ আবেদন। আর ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানকে 8 ডিসেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2, কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে অভ্যুত্থানকে সো কল্ড মন্তব্য করেন ইনু। অভিযোগ গঠন পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা। রোববার ট্রাইব্যুনালে আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করেন ইনুর আইনজীবীরা। এ সময় তারা দাবি করেন, ইনুর বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন। তবে আবেদনের বিরোধিতা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত। পরে রিভিউ আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল। সোমবার থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এই মামলায়। 25,000-এর মতো মানুষের অঙ্গহানি আছে, অজস্র মানুষের চোখের পানি ঝরেছে, অনেকে কারাবরণ করেছেন, আদারওয়াইজ নিপীড়িত হয়েছেন। সেই মহান একটি অভ্যুত্থান বা বিপ্লবকে সো কল্ড বলা, এটা ধৃষ্টতা, এটা আদালত অবমাননা, এটা রাষ্ট্রদ্রোহিতা। এই ধরনের কথা আদালতে বলার কোনো অধিকার কোনো আসামির নেই। এই ট্রাইব্যুনালের যে আইন, সেটা 1973 সালে স্পেশাল একটা আইন, ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973, এটা সংবিধান দ্বারা সুরক্ষিত। এই বিপ্লবকে, এই আন্দোলনকে, এই আইনকে চ্যালেঞ্জ করে এই আদালতে দাঁড়িয়ে কোনো কথা বলার অধিকার কোনো আসামির নাই, সেটা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা হবে। এদিকে টেলিভিশন টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ ওঠায় বিএনপি নেতা ফজলুর রহমানকে 8 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় ফজলুর রহমানের ওকালতের লাইসেন্স আছে না প্রসিকিউশনের কাছে জানতে চান ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান। ওনারা বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা চলছে, যেটা একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে কাম্য নয়। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জন্য 8 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দাবি আদায়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সহকারী অধ্যাপক থেকে পদোন্নতির দাবি বিসিএস শিক্ষকদের। অন্যদিকে নবম গ্রেডের দাবিতে অনর মাধ্যমিকের শিক্ষকরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে বিভিন্ন দাবি নিয়ে অবস্থান কর্মসূচিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষক ও সরকারি মাধ্যমিকের শিক্ষকেরা। সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি চান 26 থেকে 31 বিসিএস এর পদোন্নতি বঞ্চিত শিক্ষকেরা। আমাদের ন্যায্য অধিকার, পদোন্নতি বঞ্চিত আমরা। এখন যদি আমাদেরকে আসলে পদোন্নতি দেওয়া হয় তাহলে সরকারের কিন্তু কোনো এক্সট্রা আর্থিক কোনো সংশ্লেষ থাকছে না। অন্যদিকে সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে অন্তর্ভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তৈরি সহ 4 দফা দাবিতে অবস্থান নেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। যৌক্তিক দাবি মেনে না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিসিএস শিক্ষকদের। আর দাবি না মানলে সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
দাবি না মানলে ৩রা ডিসেম্বর অর্থ দিবস ও পরদিন থেকে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনকারীরা। ২ ঘণ্টা ফার্মেসি ও প্যাথোলজি বিভাগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। বেতন বৈষম্যের শিকার হচ্ছেন দাবি তুলে এবার আন্দোলনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এরই অংশ হিসেবে রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে এক্স-রে, রক্তদান সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বন্ধ রাখেন আন্দোলনকারীরা। ২ ঘণ্টা বন্ধ থাকে হাসপাতালের ফার্মেসিও। ১০ম গেট বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে নামেন চট্টগ্রাম মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। একই দাবিতে সরব ছিলেন রংপুরের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও কলেজ ফটকের সামনেও ছিল কর্মসূচি। দাবি না মানলে ৪ ডিসেম্বর থেকে সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতালে কমপ্লিট শাটডাউনের ঘোষণা তাদের। কোনো কুল কিনারা পাচ্ছি না, তখন আমরা রাস্তায় নেমেছি। নোয়াখালী, দিনাজপুর, যশোর, ঝিনাইদহ ছিল কর্মবিরতি। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে হচ্ছেন বঞ্চিত। অর্থনৈতিক একটা সমাধান বা অর্থনৈতিক একটা অর্জন আমাদের এই ১০ম গেট বাস্তবায়ন হলে আমরা এটা পেতে পারি। কর্মবিরতির কারণে পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকায় সৃষ্টি হয় ভোগান্তি। কিসের জন্য আন্দোলন করে? আমাদের ওষুধ না দিয়ে দাঁড়া করে রাখছি। অনেক অপারেশনের রোগী আছে, ওষুধের লেগে দাঁড়ায় আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও একাত্মতা প্রকাশ করেছিলেন কর্মবিরতিতে। আমাদের ন্যায্য অধিকার। তানজিল হাসনাত, সময় সংবাদ। প্রবাসী সময় আরও থাকছে। ঘূর্ণিঝড় ও বন্যায় এশিয়ার ৩ দেশে মৃত্যু ছড়ালো ৬০০। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি। ইন্দোনেশিয়ায় চলছে উদ্ধার কাজ। তামিলনাড়ুর দিকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন দিত্য। সৌদি প্রবাসীর লাগেজ কাটা হয়েছে জেদ্দা এয়ারপোর্টে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত করেছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। সৌদি কর্তৃপক্ষ সহযোগিতা করলে ফেরত পাওয়া যেতে পারে খোয়া যাওয়া মালামাল। সৌদি আরব ফেরত এক প্রবাসী বাংলাদেশির লাগেজ থেকে মালামাল খোয়া যাওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, গেল 14 নভেম্বর সৌদি আরব থেকে 78 বাংলাদেশি আউটপাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ইমিগ্রেশন শেষে বেশ কিছু ব্যাগে কাটাছেঁড়া আর মালামাল শূন্য অবস্থায় পাওয়া যায়। সিসিটিভির মধ্যেও সেই ফুটেজগুলো আছে এবং অ্যাজ ইট ইজ কন্ডিশনে যে ব্যাগগুলো সৌদি আরব থেকে ইথিওপিয়া হয়ে ঢাকায় এসেছে, এখানে এরকম চেন খোলা কিছু একদম কোনো জিনিসপত্র ছাড়া এরকমভাবে ব্যাগেজগুলো এসেছে। সৌদি আরবের কাছে এমন অব্যবস্থাপনার কারণ জানতে চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা সহযোগিতা করলে সম্ভাবনা রয়েছে মালামাল ফেরত পাওয়ার। তাদেরকে জানানোর পর তারা বললেন যে দে হ্যাভ অলরেডি নোটিফাইড দেয়ার সৌদি কাউন্টারপার্টস, যে তাদের ওখানকার থেকে তারা কেন এই অব্যবস্থাপনামূলকভাবে জিনিসগুলো আসছে। কাগজপত্র পাসপোর্ট জনিত জটিলতা থাকায় ওই প্রবাসীদের আউটপাস যাত্রী হিসেবে পাঠিয়েছে সৌদি আরব, যে কারণে হ্যান্ডব্যাগগুলো কার্গোতে করে আনা হয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর মাসের জন্য দাম বাড়ল সব ধরনের জ্বালানি তেলের। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা। মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেলের দাম ১০২ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪ টাকায়। অকটেনের নতুন দাম ১২৪, পেট্রোল ১২০ এবং কেরোসিনের দাম হচ্ছে ১১৬ টাকা প্রতি লিটার। মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার ভিত্তিতে প্রতি মাসেই স্থানীয় বাজার মূল্য সমন্বয় করা হচ্ছে। চলতি মাসের মূল্য নির্ধারণেও সেই নীতি অনুসরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে কমছে দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনার উৎপাদন, যা দেশের সংকটময় জ্বালানি পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিবিআনার উৎপাদন কমতে থাকা জ্বালানি খাতে বড় ধাক্কার আগাম বার্তা। যদিও পেট্রো বাংলা বলছে, বিপর্যয় সামলাতে নতুন কূপ খননের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তা যথেষ্ট মনে করছেন না বিশেষজ্ঞরা। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। প্রমাণিত মজুদ কিংবা দৈনিক উৎপাদন, দুই সূচকই দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বিবিআনা। একই সঙ্গে ধুঁকতে থাকা জ্বালানি খাতের সংকটময় প্রতিচ্ছবিও। ১৯৯৮ সালে হবিগঞ্জের নবীগঞ্জে ক্ষেত্রটি আবিষ্কৃত হওয়ার প্রায় ১ দশক পর থেকে গ্যাস উত্তোলন করে আসছে মার্কিন কোম্পানি শেভরন। ৭.৬৭ TCF প্রমাণিত মজুদের বিপরীতে এরই মধ্যে ব্যবহার হয়েছে ৬ TCF-এর বেশি গ্যাস।
এখনও দেশে উৎপাদিত প্রায় অর্ধেক গ্যাসের যোগান দেওয়া এই ক্ষেত্রটির দৈনিক সরবরাহ কমতির দিকে। 3 বছর আগেও দৈনিক 1200 থেকে 1300 মিলিয়ন ঘনফুট গ্যাস মিলত যে ক্ষেত্র থেকে, তার উৎপাদন এখন নেমে এসেছে 850 মিলিয়ন ঘনফুটের ঘরে। সবচেয়ে নির্ভরতার এই ক্ষেত্রটির গ্যাসের মজুদ ফুরিয়ে আসা আগামীতে জ্বালানি খাতে বড় বিপর্যয়ের ইঙ্গিত, এমন সতর্কবার্তা বিশেষজ্ঞদের। যে কোনো গ্যাস ফিল্ড তো অফুরন্ত হয় না, তার একটা লাইফ টাইম থাকে। তো আপনি যদি সেই লাইফ টাইমের শেষের দিকে এসে যান, তখন হঠাৎ করে আপনার এই উৎপাদনটা একেবারে নিচে ধসে যাবে। সেরকম যদি হয়ে যায় তাহলে জ্বালানি খাতে বিরাট ধস নামবে। সুতরাং এটার উপর যে নির্ভরশীলতা, এটা যদি বাধাগ্রস্ত হয় তাহলে বাংলাদেশ একটা বড় রকমের গ্যাস সংকটে পড়বে অবশ্যই, কারণ অন্যান্য গ্যাস ফিল্ডগুলো ওইভাবে ডেভেলপ করা হয়নি। বিশেষজ্ঞদের তাগিদ, বিবিআনার উৎপাদন ধারাবাহিকভাবে ফুরাতে থাকলে জ্বালানি খাতে সামনে যে ধাক্কা আসতে পারে তা সামলাতে এখন থেকে প্রস্তুতি নিতে হবে জোর কদমে। যদিও নতুন নতুন কূপ খনন করে মোট উৎপাদন ধরে রাখার পরিকল্পনা সামনে আনছে পেট্রোবাংলা, কিন্তু তা যথেষ্ট মনে করেন না বিশেষজ্ঞরা। আমাদের এখন 7টা রিগ কূপ খননে ব্যবহৃত হচ্ছে, এটাও একটা আমাদের জন্য রেকর্ড। আপ্রাণ চেষ্টা করছি আমরা যে জিনিসটা, সেটা হলো যে যেটা ডিক্লাইন হচ্ছে সেই পরিমাণকে কভারেজ দেওয়ার জন্য অন্য কূপ খনন থেকে আমরা যে গ্যাসটা পাওয়ার আশা করছি সেটা দিয়ে কভারেজ দেওয়ার আমাদের টার্গেট। বাংলাদেশে যে অনুসন্ধান কূপের খনন হার, এটা বিশ্বের অন্যতম নিম্ন স্তরের একটা খনন হার। আমরা প্রতি বছর কয়টা অনুসন্ধান কূপ খনন করি, অতি নগণ্য। এক্সপ্লোরেশনটা যদি একটা ইন্টেন্সিভ লেভেলে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু আমরা আরও অনেক বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার করার সম্ভাবনা আমাদের খুব বেশি। তো সেই পথে কিন্তু আমরা হাঁটি না। এছাড়া কূপ খননের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে পেট্রোবাংলা, তার বাস্তবায়ন গতি নিয়েও রয়েছে প্রশ্ন। বিবিআনার মতো বড় আকারের গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমতে থাকা নিঃসন্দেহে দেশের জ্বালানি খাতের জন্য বেশ উদ্বেগজনক। এমন অবস্থায় পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের কৌশলী ভূমিকা, কর্মতৎপরতা আর বিকল্প ব্যবস্থার উপর নির্ভর করছে এ খাতের ভবিষ্যৎ, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সরকারের ভুল নীতির কারণেই দেশে প্রত্যাশা মতো কাজের সুযোগ তৈরি হচ্ছে না। এজন্যই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কোনো মিল নেই কর্মসংস্থানের, যা বাড়িয়ে দিচ্ছে বেকারত্ব। অথচ দক্ষ শ্রমিক শ্রমবাজারে এলে প্রবাসী আয় বাড়ত 10 গুণ। রাজধানীর একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন আলোচকরা। সংকট সমাধানে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়ার আহ্বান উদ্যোক্তাদের। কর্মহীন তরুণ ও শিক্ষিত বেকার দেশের অর্থনীতির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিবিএস এর তথ্য অনুযায়ী 2024 সালে দেশে বেকারত্বের হার ছিল 3.66%। এর মধ্যে যুব বেকারত্বের হার দ্বিগুণেরও বেশি। একই সঙ্গে কমেছে নারী কর্মসংস্থানও। রাজধানীতে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে আর্থিক খাত বিশ্লেষকরা বলেন, সরকারের নীতি দুর্বলতায় গত 10 বছর দেশের অর্থনীতিতে অনেক কাঠামোগত পরিবর্তন হলেও সেই অনুযায়ী তৈরি হয়নি কর্মসংস্থান। বাংলাদেশে আমরা অলরেডি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসির ক্ষেত্রে খুবই প্রোটেকশনিস্ট। এরকম পলিসি নিয়ে তো আমরা গত 30 বছরে তেমন কোনো এমপ্লয়মেন্টের গ্রোথ তৈরি করতে পারি না। এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য এখন সময় এসেছে। এমপ্লয়মেন্ট সেন্টার চাকরি তৈরি হবে, এইরকম জিনিসকে কেন্দ্র করে আমাদের সব পলিসিগুলোকে সাজাতে হবে। আমাদের যে বিভিন্ন শিল্প নগরীগুলো আছে তাদের আসলে রোল কি, তারা কি আসলে রিজন বেস এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য তারা কতটুকু কাজ করছে। দক্ষ মানব সম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উপর জোর দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হুসাইন জিল্লুর রহমান। 2016 থেকে 2022-এ বাংলাদেশ অ্যাকচুয়ালি ফেল ইনটু এ ট্র্যাপ, যেখানে growth was not employment centric, governance was of the behest of corrupt and oligarchic support. আর বৈদেশিক শ্রমবাজারে দক্ষ শ্রমিক পাঠানো গেলে প্রবাসী আয় অন্তত 10 গুণ বাড়ত বলে মনে করেন শ্রম সচিব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই অনার্স কোর্স চালু করে দিয়ে আমি যে বিএ পাস এমএ পাস মজনু তৈরি করছি, দ্যাট ইজ এ বিগ প্রবলেম ফর আওয়ার কান্ট্রি। তারা না এদিকে না ওইদিকে, তাদের কোনো স্কিল নাই। অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, অন্যান্য দেশের তুলনায় খরচ দ্বিগুণ হওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমবাজার বাধাগ্রস্ত হচ্ছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক বোর্ড সভা। এর মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা থাকলো না।
প্রায় 18 মাসের দেন দরবার আর প্রক্রিয়া শেষে একীভূত হওয়া দুর্বল 5 ব্যাংক নাম পেল সম্মিলিত ইসলামী ব্যাংক। রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় অংশ নেন নতুন ব্যাংকের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক। এর আগে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে গেল 9 নভেম্বর প্রাথমিক অনুমোদন দেয় সম্মিলিত ইসলামী ব্যাংকের, যেখানে আরজিএসসি থেকে কোম্পানির নাম ছাড়পত্র, ব্যাংকের চলতি হিসাব খোলা সহ ব্যাংক কোম্পানি আইনের বিধিবিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের ওপর। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংকটির কার্যক্রম শুরু হলো। আজকে কি অনুমোদন হয়ে গেছে? নতুন ব্যাংক পরিচালনায় ব্যাংক কর্মকর্তাদের বেতন, আমানতকারীদের অর্থ পরিশোধের নিয়ম এবং কি হারে সুদ দেয়া হবে তা শিগগিরই স্কিম আকারে ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। যারা এতদিন টাকা তুলতে পারেননি তাদের জমা টাকার উপর 4% মুনাফা দেয়া হতে পারে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা সংখ্যায় শীর্ষে। গত 5 বছরে ইতালিতে প্রবেশ করেছে 90,000-এরও বেশি বাংলাদেশি। সমুদ্র পাড়ি দিতে গিয়ে অনেকে প্রাণ হারিয়েছেন। সবাইকে নিরাপদ ও বৈধ পথে ইতালি যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। ইতালি পৌঁছাতে বেশিরভাগ বাংলাদেশি অভিবাসী ব্যবহার করেন ভূমধ্যসাগরের বিপজ্জনক জলপথ। এই পথে অনেকের স্বপ্নই ডুবে গেছে সমুদ্রের ঢেউয়ে। অপ্রত্যাশিত দুর্ঘটনায় হারিয়েছে বহু জীবন। কট্টর ডানপন্থী মেলোনি সরকার অবৈধ অভিবাসন রোধে নানা পদক্ষেপ নেয়ার পরও সফল হননি। চলতি বছরের প্রথম 11 মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় 63,260 জন অভিবাসন প্রত্যাশী। এর মধ্যে সর্বাধিক 19,283 জন বাংলাদেশি। 2000 সালে ইতালি অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পর থেকে গত 5 বছরে 90,000-এরও বেশি বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেছে। দেশটি 2026 থেকে 2028 সালের মধ্যে 5 লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া চালু করেছে। এই কোটায় আবেদন করতে 7 ডিসেম্বরের মধ্যে ফর্ম পূরণ করতে হবে। প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করে বলেছেন, অবৈধ পথে না এসে বৈধভাবে আসাই সঠিক। যারা বাংলাদেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসার জন্য চেষ্টা করতেছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই পথ পরিহার করেন। ইতালি সরকার এই অবৈধ অভিবাসীদের ঠেকানোর জন্য সরকারিভাবে বৈধভাবে আসার সুযোগ করে দিচ্ছে। ভূমধ্যসাগরের পাশাপাশি অনেক বাংলাদেশি রোমানিয়া ও আলবেনিয়া হয়ে সড়ক পথে ইতালিতে আসেন। স্পন্সর ভিসার মাধ্যমে আসার ক্ষেত্রে দালালদের কারণে বহু মানুষ অবৈধ হয়ে পড়েছেন। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে বর্তমানে 1.5 লাখেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন। বাংলাদেশ সহ 22টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে ইতালি। ইউরোপীয় ইউনিয়নও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে বাংলাদেশ ও মিশরকে নিরাপদ দেশ ঘোষণা করার প্রস্তাব বিবেচনা করছে। এর ফলে মানবিক বা রাজনৈতিক আশ্রয় প্রার্থী নাগরিকদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হবে। সময় সংবাদ, ইতালি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় অন্তত 4 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক জন্মদিনের অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বন্দুক হামলায় রক্তাক্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এবার জন্মদিনের অনুষ্ঠানে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারী। এলোপাতারি গুলিতে শিশুসহ হতাহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অঙ্গরাজ্যের স্টকটন শহরের একটি হলে জন্মদিনের অনুষ্ঠান চলার সময় অতর্কিত গুলি চালায় বন্দুকধারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জরুরি সেবাদানকারী কর্মীরা। কয়েকজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নেওয়া হয় হাসপাতালে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হতাহতদের পরিচয় প্রকাশ করেনি স্থানীয় পুলিশ বিভাগ। এই বন্দুক হামলার কারণ জানা যায়নি। অনুষ্ঠান কেন্দ্রের ভেতর নাকি বাইরে থেকে গুলি বর্ষণ হয়েছে সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রধারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তদন্তে নেমেছে গোয়েন্দা সংস্থা FBI। সান হোয়াকিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হামলাকারীকে গ্রেপ্তারে জনগণের সহায়তা চেয়েছেন। গেল বছর জানুয়ারিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের অদূরে মন্টেরি পার্কে বন্দুক হামলায় অন্তত 10 জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
পোস্টাল ভোট ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রতিদিনই বাড়ছে নিবন্ধন করা প্রবাসীর সংখ্যা। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করতে এগিয়ে এসেছে প্রবাসীদের বিভিন্ন সংগঠন। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। গেল কয়েক বছরে পর্তুগালে পাড়ি জমিয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। দেশটির অভিবাসন সংস্থা আইমার তথ্য অনুযায়ী 52,000-এর বেশি বাংলাদেশি এরই মধ্যে দেশটির রেসিডেন্স পারমিট নিলেও পর্তুগালে বসবাস করা বাংলাদেশির সংখ্যা প্রায় 70,000। শতকরা 10% শিশু কিশোর বাদ দিলেও দেশটিতে বাংলাদেশি ভোটার সংখ্যা 50,000-এর বেশি। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। 27 নভেম্বর থেকে শুরু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে শুরু করেছেন রেজিস্ট্রেশন। দেশের বাইরে থেকে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় খুশি তারা। রেজিস্ট্রেশন করার আহ্বান জানানোর পাশাপাশি প্রবাসীদের সহযোগিতার উদ্যোগও নিয়েছে বেশ কয়েকটি সংগঠন। স্বাধীনতার 52 বছর পরে প্রথম প্রবাসীরা যারা বিদেশে থাকে তারা বাংলাদেশের সরকার এবং মানুষের ভাগ্য নির্বাচনের জন্য যে প্রতিনিধিত্ব করে থাকেন ভোট দেওয়া, সেটার সুযোগ আমরা এবারই প্রথম পাচ্ছি। বাংলাদেশি প্রবাসীরা ভোটে অংশগ্রহণ করতে পারছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। তো যারা এখনো রেজিস্টার করেন নাই, আপনারা সকলে রেজিস্টার করে ফেলুন। সরাসরি ভোট দিতে পোস্টাল ভোটে নিবন্ধন না করে নির্বাচনের আগে দেশে যাওয়ার জন্য টিকিটও কাটতে শুরু করেছেন অনেক পর্তুগাল প্রবাসী। পোস্টাল ভোটকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এরই মধ্যেই অনেক প্রবাসী তাদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। অনেকেই আবার নির্বাচনে অংশ নিতে দেশে যাওয়ার পরিকল্পনাও করছেন। তবে সবকিছু ছাপিয়ে প্রত্যেকের প্রত্যাশা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে এবং বজায় থাকবে শান্তিপূর্ণ পরিবেশ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের পোস্টাল ভোট রেজিস্ট্রেশনের এবং নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন। ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় যুক্তরাজ্যের 8.5 লাখ বাংলাদেশিকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এই উদ্যোগের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানায় লন্ডন বাংলা প্রেস ক্লাব। সভাপতি মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম। জার্মানিতে সংসদে বিরোধী ও চরম ডানপন্থী দল এএফডির নতুন যুব শাখা গঠনকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ কর্মকর্তা সহ অন্তত 15 জন আহত হন। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। শনিবার জার্মানির হেসেন প্রদেশের গিসেন শহরে চরম ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডির নতুন যুব শাখা জেনারেশন ডয়েচল্যান্ড গঠনের ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানের আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর বিরোধিতা করে। তারা এএফডির সব কার্যক্রম নিষিদ্ধের দাবি জানায়। এরপরও এই আনুষ্ঠানিকতায় যোগ দেয় বহু সাধারণ মানুষ। এ সময় শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। চলে বোতল ও পাথর ছোড়াছুড়ি, পুলিশের লাঠিচার্জ ও জল কামান ব্যবহার। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন। সভায় যোগ দিয়ে এএফডি প্রধান টিনো ক্রুপালা বলেন, তরুণরাই জার্মানির ভবিষ্যতের শক্তি। তিনি দাবি করেন, দেশে প্রায় 10 লাখ অবৈধ ও নিয়ম ভঙ্গকারী অভিবাসী রয়েছে। তাদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানান তিনি। ক্রুপালা বলেন, তার দল সরকারে গেলে এসব অভিবাসীকে দ্রুত ফেরত পাঠানো হবে। এদিকে এএফডির সহনেত্রী আলিস ভাইডেল বলেন, যুব শাখা গঠনের বিরোধিতা ও গণতান্ত্রিক আচরণ। এএফডির যুব শাখা ঘিরে সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। বলেন, এমন পরিস্থিতি এড়াতে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ সমাধান দরকার। তা না হলে ডানপন্থী ও বামপন্থীদের মধ্যে এ ধরনের সংঘাত চলতেই থাকবে। এতে দেশের স্বাধীনতা ও স্থিতি ঝুঁকিতে পড়বে। সভায় ভোটাভুটিতে 90.4% সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হন জন পাসকাল হোম। নতুন জার্মানি গড়তে সবার সহযোগিতা কামনা করেন তিনি। জার্মানির গণমাধ্যম ZDF এর পলিট ব্যারোমিটার বলছে 27% সমর্থন নিয়ে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এএফডি। সাম্প্রতিক সময়ে জার্মানির জাতীয়তাবাদী চরম রক্ষণশীল রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা এএফডির বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে ক্ষমতাসীন মের্জ প্রশাসন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উগ্র ডানপন্থায় বিশ্বাস করে এএফডির এই উত্থান অদূর ভবিষ্যতে জার্মানির মতো গণতান্ত্রিক দেশকে করে তুলতে পারে অস্থির ও অস্থিতিশীল। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
জার্মানির ড্রেসডেনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে হয়ে গেল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সময় রোববার এই আয়োজনে জার্মান নাগরিক সহ বিভিন্ন দেশের অতিথিরাও অংশ নেন। আয়োজকরা জানান, শীতকালীন পিঠা উৎসবের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য বিদেশে বেড়ে ওঠা সন্তানদের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য। বিভিন্ন বয়সে অংশগ্রহণকারীরা দেশীয় খাবারের স্টল ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ উপভোগ করেন। বিপিএল নিলামের একমাত্র কোটি টাকার ক্রিকেটার নাঈম শেখ। প্রথম বিডেই তাকে 1,10,00,000 টাকায় দলে ভিড়িয়ে চমক দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় সর্বোচ্চ 92 লাখ টাকা দাম উঠেছে রংপুরের তাওহিদ হৃদয়ের। নিলামের সব ফ্র্যাঞ্চাইজিদের দৃষ্টি ছিল তরুণ ক্রিকেটারদের দিকে, তাই তো চড়া মূল্যে বিকিয়েছেন রাইজিং স্টাররা। আর এক দফা অবিকৃত থাকার পর বেস প্রাইসে দল পেয়েছেন মুশফিক রিয়াদ ভাইরা ভাই জুটি। চাকচিক্য আর অর্থের ঝনঝনানি। রেডিসন ব্লু হোটেলে বিপিএল নিলামের হর্ষধ্বনি। বিকেল 4টায় শুরু হওয়ার কথা থাকলেও কোর্ট কাচারির ঝামেলা মিটিয়ে শুরু কাটায় 5টায়। প্রথম ডাকেই বাজিমাত চট্টগ্রাম রয়্যালসের। এই ক্যাটাগরি থেকে নাঈম শেখকে বাগিয়ে নেন সিলেটের সঙ্গে যুদ্ধে। দাম ওঠে 1,10,00,000, যার দিন শেষে ভাঙতে পারেননি কেউ। এরপর নাম উঠেছিল লিটনের। টি20 ক্যাপ্টেনের জন্য কেন যেন উৎসাহী ছিল না কেউ। 75 লাখেই রংপুরের ডেরায় এলকেডি। বড় ধাক্কাটা অপেক্ষায় ছিল এরপর। নিলামের প্রথম বিডে আনসোল্ড দুই সাবেক ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। পরে অবশ্য দ্বিতীয় ধাপে তাদের বেস প্রাইজেই দলে নেয় রংপুর আর রাজশাহী। মন খারাপ কাটতে অবশ্য সময় লাগেনি যখন তাওহিদ হৃদয়, সাইফুদ্দিন, তানজিম সাকিবদের নিয়ে শুরু হয় কারাকারি। হৃদয় ছাড়িয়ে গেছেন সবাইকে। দাম তার 92 লাখ, নিলামের দ্বিতীয় সর্বোচ্চ। সাইফ সাকিবরাও হতাশ হননি একেবারে। তবে নিলামের সব চমক জমা ছিল ক্যাটাগরি সি আর ডির জন্য, যেখানে এক ঝাঁক তরুণদের নিয়ে চলে ফ্র্যাঞ্চাইজিগুলোর টানাটানি। আফিফ, আবু হায়দার, এবাদতরা খুব একটা আকর্ষণ করতে না পারলেও নিলাম জমিয়ে দেন যুব বিশ্বকাপ জয়ী জয় আর রকিবুল। যথাক্রমে 37 লাখে চট্টগ্রাম আর 42 লাখে রংপুরে ডেরা গেড়েছেন দুই ক্রিকেটার। সাব্বির রহমানকে 28-এ দলে নিয়েছে ঢাকা, আর রিপন মন্ডল রাজশাহীতে 25 লাখে। আলিস আল ইসলামে বাজি ধরেছে রাইডার্স। ডি ক্যাটাগরিতে সব আলো কেড়ে নিয়েছেন একজন, হাবিবুর রহমান সোহান। 50 লাখে তার দল নোয়াখালী এক্সপ্রেস। তার সঙ্গী জিসান 18-তে রাজশাহী, নাসির হোসেন একই মূল্যে ঢাকায়। মাহফিজুর রাব্বিকে কেউ না নিলেও দল পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন এবং মেহরাব হোসেন। তাদের দাম 44 আর 39 লাখ। দেশিদের নিয়ে কারাগারির মধ্যে একেবারে নিষ্প্রভ গেছে বিদেশিদের নিলাম। বলার মতো দল পাননি সেখানে কেউ। ফ্র্যাঞ্চাইজিরা শুধু পূরণ করেছেন ক্রিকেটার কোটা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের যোগ্যতা অনুযায়ী সঠিক মূল্যায়ন করার জন্যই এক যুগ পর এই নিলামের ব্যবস্থা। প্রথম ধাপ সম্পন্ন করার পর এবারের বিপিএল নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফ্র্যাঞ্চাইজিগুলোর সন্তোষজনক ব্যাংক গ্যারান্টি দেয়ায় অনেকটা নির্ভর গভর্নিং বডি। এছাড়া টুর্নামেন্টে ফিক্সিং বন্ধে প্রতি দলের সঙ্গে 2 জন করে সিআইডি কর্মকর্তা রাখা হবে বলে জানান সহসভাপতি সাখাওয়াত হোসেন। জাঁকজমকপূর্ণ আয়োজন, পছন্দের ক্রিকেটার নিয়ে কারাকারি। অর্থের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিতে হয়েছে কৌশলী সিদ্ধান্ত। এবারের বিপিএল মাঠে গড়ানোর আগেই দেখলো নতুন কিছু। এক যুগ পর নিলাম, কোয়ালিটি অনুযায়ী ক্রিকেটারদের মূল্যায়ন পাইয়ে দেয়াটাই ছিল বিসিবির লক্ষ্য। এই বিপিএলটা অকশন যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা যে খেলোয়াড়দের যে অ্যাকচুয়াল যে তাদের যে প্রাপ্য রিওয়ার্ড সেটা যেন তারা পায়। এর পরপরই আমাদের আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এখানে হাই পারফর্মিং বলেন, এখানে পারফরমেন্সের জায়গাটা বলেন, তার থেকে বড় হচ্ছে যে একটা দীর্ঘ সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া। তবে নির্বাচিত হওয়ার কদিনের মাথায় বিপিএল করার ভাবনাটা ছিল এই বোর্ডের সাহসী সিদ্ধান্ত। তার উপর ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে ব্যাংক গ্যারান্টি নেওয়া ছিল আরও বড় চ্যালেঞ্জ। সবকিছু সামলে প্রথম ধাপ সম্পন্ন করেছে গভর্নিং কাউন্সিল। ব্যাংক গ্যারান্টির অর্থ দিয়েছে নোয়াখালীও। ফিক্সিং বন্ধেও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। আমাদের অবজেক্টিভটা কি ছিল? অবজেক্টিভটা ছিল যে এই পুরো গেমে যেন কোনো প্লেয়ার টাকা পায় না এরকম না হয়, কোনো লজিস্টিক্সের লোক টাকা না পায়, কোনো মিডিয়া ম্যানেজার টাকা না পায়, এরকম যেন না হয়। আমরা যেই পরিমাণ টাকা পেয়েছি এই পরিমাণ টাকাতে আমরা সিকিউর আছি। যদি ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এবং গেম ইন্টিগ্রিটিতে কোনো প্রবলেম হয়, যে কোনো সময় টিম বাদ পড়ে যাবে।
এবং এই আন্ডারস্ট্যান্ডিংয়ে এবং এইটাই তাদের কাছ থেকে আমরা লিখিত নিয়েছি। বিসিবির বর্তমান বোর্ডের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এই বিপিএল তাদের প্রমাণের চাবিকাঠি, তাই এই আসরে আরো নতুনত্ব দেখানোর অপেক্ষায় এই বোর্ড। বিপিএল নিয়ে আমরা হয়তো অনেক সময় অনেক কথা বলছি, থিঙ্ক অ্যাবাউট ব্যাক, যে আপনারা পিছনে যে দেখেন যে বিপিএল এর অবস্থানটা কোথায় ছিল, সেই জায়গা থেকে আমরা বিপিএলটাকে কোথায় আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। তো আমরা যদি এটাকে সবাই মিলে যদি ভালো পজিটিভ কথা চিন্তা করি, ভালো কিছু চিন্তা করি, দেখবেন ইনশাল্লাহ এটাকে বিপিএলটা খুব ভালো দিকে যাবে। আগামী 26 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এর 12তম আসর। দোয়া করি যেন তারাও ভালোভাবে খেলুক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে নেওয়া হবে বিদেশে। তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে দেওয়া হবে ট্রাভেল পাস। বিডিআর হত্যায় গ্রিন সিগন্যাল ছিল শেখ হাসিনার। দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মিলেছে বিদেশি শক্তির সম্পৃক্ততা। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা কমিশনের। এবং একই দিনে নির্বাচন ও গণভোটের আদেশ বাতিল করে নতুন গেজেট দাবি জামায়াতের। নির্বাচনের পরিবেশ নিয়ে হতাশ এনসিপি, মতভিন্নতা ভুলে ঐক্য চায় বিএনপি। এ ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।